Hello students, welcome to my channel Study with Sudipto. আজকে আমরা ক্লাস 5 এবং 6 এর ছাত্রছাত্রীদের জন্য কম্পিউটারের প্রাথমিক ধারণা এই বিষয়ে আলোচনা করব। কতগুলো খুব প্রাসঙ্গিক এবং যারা কম্পিউটার শিখতে শুরু করেছো তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা তৈরি করা হয়েছে। ক্লাস 5 এবং ক্লাস 6 এরও খানিকটা অংশ এতে পড়বে। তা আরম্ভ করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে কোন যন্ত্রকে কম্পিউটার বলে? কম্পিউটারে যদি আমার ডেফিনেশন চায় বা সংজ্ঞা লিখতে বলে তাহলে আমরা কোন কম্পিউটারকে, তাহলে কম্পিউটারের সংজ্ঞাটা আমি কি লিখব? কম্পিউটার হলো বিদ্যুৎ চালিত এমন একটি ইলেকট্রনিক্স যন্ত্র যা গাণিতিক ও যৌক্তিক সমস্যার সমাধান, তথ্য সঞ্চয় প্রভৃতি প্রতিটি কাজ মানুষের নির্দেশ অনুযায়ী খুব দ্রুত গতিতে সম্পূর্ণ করতে পারে। তাহলে এইটা হলো কম্পিউটারের ডেফিনেশন বা কম্পিউটার বলতে আমরা কি বুঝি। এই দুটো প্রশ্নেরই উত্তর হবে একই, কম্পিউটার কাকে বলে আর কি। তাহলে কম্পিউটার হলো বিদ্যুৎ চালিত এমন একটি ইলেকট্রনিক্স যন্ত্র যা গাণিতিক ও যৌক্তিক, এই জায়গাটা কিন্তু তোমাদের একটুখানি বুঝতে অসুবিধা হবে। যৌক্তিক আরো পরবর্তী সময় আমি তোমাদের বলে দেবো এই যৌক্তিক সমস্যাটা কি জিনিস। এখন তোমরা লেখো গাণিতিক ও যৌক্তিক সমস্যার সমাধান, তথ্য সঞ্চয় প্রভৃতি প্রতিটি কাজ মানুষের নির্দেশ অনুযায়ী খুব দ্রুত গতিতে সম্পূর্ণ করতে পারে। এটা কিন্তু লিখে রাখবে। কম্পিউটারের সিস্টেমের একটা ছবি দেখাচ্ছি। মনিটর, কিবোর্ড, মাউস, স্পিকার, সিপিইউ বা প্রসেসর। কম্পিউটারকে কয়টি অংশে ভাগ করা যায় ও কি কি? কম্পিউটারকে তিনটি অংশে ভাগ করা যায়। কম্পিউটারকে তিনটি অংশে ভাগ করা যায়, সেগুলি হলো 1 নম্বর ইনপুট ডিভাইস, 2 নম্বর আউটপুট ডিভাইস, 3 নম্বর হচ্ছে প্রসেসর বা সিপিইউ। এগুলো লিখে রাখবে তোমরা। কম্পিউটারের বিশেষ বৈশিষ্ট্যগুলি কি কি? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ক্লাস 5 এর জন্য। কম্পিউটারের বিশেষ বৈশিষ্ট্যগুলি 6 এর জন্য ইম্পর্টেন্ট। বৈশিষ্ট্যগুলি কি কি? না, বৈশিষ্ট্যগুলি হলো 1 নম্বর হচ্ছে গতি, স্পিড, 2 নম্বর হচ্ছে সঞ্চয় ক্ষমতা বা স্টোরেজ ক্যাপাসিটি, মানে তথ্য সঞ্চয় ক্ষমতার কথা বলা হচ্ছে, 3 নম্বর হচ্ছে নির্ভুলতা, 4 নম্বর হচ্ছে পরিশ্রম ক্ষমতা বা ডিলিজেন্স, 5 নম্বর হচ্ছে বহুমুখী ক্ষমতা ভার্সাটাইলিটি, 6 নম্বর হচ্ছে স্বয়ংক্রিয়তা অটোমেশন। এইগুলো কিন্তু আসে পরীক্ষাতে। তোমরা এই কম্পিউটারের বৈশিষ্ট্য এইগুলো কিন্তু লিখে রাখবে। আর সবাইকে বলি যারা এই চ্যানেলটা নতুন দেখছো বা চ্যানেলটা আগেও দেখেছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটায়। এখানে কিন্তু কম্পিউটার বা তোমাদের পড়ার জিনিস অনেক কিছুই কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমরা দেখতে পাবে। ইনপুট ডিভাইস কাকে বলে উদাহরণ দাও। যে যন্ত্রাংশের মাধ্যমে কম্পিউটারের মধ্যে তথ্য বা নির্দেশগুলিকে পাঠানো হয় সেই যন্ত্রসমূহকে কম্পিউটারের ইনপুট ডিভাইস বলে। তাহলে কম্পিউটার ইনপুট ডিভাইস হচ্ছে সেই যন্ত্রগুলো যেই যন্ত্রগুলির সাহায্যে কম্পিউটারের মধ্যে তথ্য এবং নির্দেশগুলি পাঠানো হয়। তোমরা এটা লিখে নেবে কম্পিউটারের ইনপুট ডিভাইস কাকে বলে। আর পর হচ্ছে উদাহরণ। উদাহরণ কি আছে? ইনপুট ডিভাইসের উদাহরণ হচ্ছে কিবোর্ড, মাউস, ওয়েব ক্যামেরা, মাইক্রোফোন। এগুলি কিন্তু সবগুলো ইনপুট ডিভাইসের উদাহরণ। এইগুলোর মাধ্যম দিয়ে আমরা তথ্য বা নির্দেশ কম্পিউটারের মধ্যে পাঠাতে পারি। এটা কিবোর্ডের ছবি দেখছো, এটা দেখছো ওয়েব ক্যাম, তারপরে আছে মাউস, তোমরা দেখেছো মাউস, তারপরে হচ্ছে মাইক্রোফোনের ছবি। আউটপুট ডিভাইস কাকে বলে উদাহরণ দাও। যে যন্ত্রাংশগুলির মাধ্যমে কম্পিউটার থেকে ফলাফলগুলি জানা যায়, মানে ফলাফলগুলি আমরা দেখতে পাই, মনিটরের মাধ্যমে দেখতে পাই, সেই ফলাফলগুলি জানা যায় বা প্রিন্ট আউট করা যায়, সেই যন্ত্রাংশগুলোকে আউটপুট ডিভাইস বলে।
আমরা এখানে দুটো যন্ত্রাংশের নাম বলবো, উদাহরণ মনিটর আর প্রিন্টার। মনিটর আর প্রিন্টার হচ্ছে আউটপুট ডিভাইস, মনে রাখবে কিন্তু পরীক্ষার সময় আসে আউটপুট ডিভাইসের নাম। মনিটর ও প্রিন্টারটা অবশ্যই মনে রাখবে। মনিটর, এটা হচ্ছে প্রিন্টারের ছবি আর এটা হচ্ছে মনিটরের ছবি। তোমরা দেখেছো ক্লাস ঘরে, দেখেছো প্র্যাকটিক্যাল ঘরে মনিটর এবং প্রিন্টার। তাহলে আউটপুট ডিভাইস কাকে বলে এটা মনে রাখবে, তার উদাহরণ। কম্পিউটার প্রসেসরের মাধ্যমে কি কাজ করে? কম্পিউটারের যে প্রসেসর থাকে তার মাধ্যমে কি কাজ করে? প্রসেসরের মাধ্যমে গাণিতিক যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো তো এই সমস্ত কাজগুলো করা হয় খুব দ্রুত গতিতে। এবং যৌক্তিক বা লজিক, এই এই জায়গাটা বলছি যে তোমরা এখন শুধু মুখস্থ করে রাখো, পরবর্তী যখন ক্লাসে আমরা উঠবো তখন এই যৌক্তিক কাজগুলো আমরা বুঝতে পারবো যে কি যৌক্তিক কাজ। লজিক্যাল গেট বলে এগুলিতে ইংরেজিতে, তোমাদেরকে সেই সময় বোঝাবো। তাহলে এখন যৌক্তিক বা লজিক্যাল কাজগুলি করতে পারে। প্রসেসরের মাধ্যমে কি হয় না, যোগ বিয়োগ গুণ ভাগ, এটা তো হয়, এছাড়াও যৌক্তিক কাজগুলি করা হয়। প্রসেসরকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। হ্যাঁ, এটা তোমরা মনে রাখবে, অনেক সময় পরীক্ষায় আসে যে কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয় না, প্রসেসরকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। এই প্রসেসরের একটা ছবি তোমার সামনে তুলে ধরেছি। প্রসেসর শুদ্ধ একটা বক্স, এটাকে সিপিইউ বলে। প্রসেসর এর মধ্যে লাগানো আছে প্রসেসর, সেই শুদ্ধ একটা বক্স, এইটাকে বলা হচ্ছে সিপিইউ। আমাদের সমাজ জীবনে কম্পিউটারের ব্যবহারগুলি কি কি? বাড়ির কাজে দেখি, বাড়ির কাজে কম্পিউটারে কি ব্যবহার হয়। বর্তমানে বাড়ির কাজে কম্পিউটারের ব্যবহার বেড়ে গেছে। গেমস খেলা, ইন্টারনেট ও ইমেলের ব্যবহার ছাড়াও বাড়িতে টাইপরাইটার হিসেবে চিঠি লেখা ও অন্যান্য কাজ করতে কম্পিউটারের ব্যবহার দেখা যায়। আমরা দেখেছি কম্পিউটারের ব্যবহার অনেক সময় বাড়িতে বসে অনেকে করে, ওয়ার্ক ফ্রম হোম, সেই সময় বিভিন্ন রকমের কাজ বা মেলের সাহায্যে পাঠিয়ে দেয় সেই সমস্ত কাজগুলো করে। তাহলে ঘরেতে বসেও কম্পিউটারের এই কাজগুলো করা যায়। আমাদের সমাজ জীবনে কম্পিউটারের ব্যবহার। এবার দেখো ব্যবসা ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে আমরা অনেক জায়গাতে দেখেছি, ব্যবসায় প্রায় সব জায়গাতেই দেখেছি, একটু বড় ক্ষেত্রে শপিং মল বা এই ধরনের বড় দোকানে বর্তমানে দেখা যায় বিভিন্ন দোকানে জুতো জামা ইত্যাদি কিনতে গেলে আমাদের কম্পিউটারের মাধ্যমে হিসাব করে বিল দেওয়া হয়। রেল টিকিট বা বিমান টিকিট কাটার ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার বর্তমানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এইগুলো সবই ব্যবসা সংক্রান্ত জিনিস, যেগুলো কম্পিউটার মানে অপরিহার্য জিনিস হিসেবে এখন পরিলক্ষিত হচ্ছে। তার মানে ব্যবসায় কম্পিউটারের এই ব্যবহারগুলো হয়। সমাজ জীবনে কম্পিউটারের আরো কতগুলো ব্যবহারটা ব্যবসা ক্ষেত্রে তো আগেবার দেখলাম, ব্যাংকের পরিষেবায়, সম্পূর্ণ ব্যাংকের পরিষেবা এবং এটিএম এর সাহায্যে আমরা যে টাকা তুলি, এসবই কিন্তু কম্পিউটারের মাধ্যমে হয়। বিজ্ঞান ও গবেষণার ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার আছে। শিক্ষা ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার আছে, তোমরা স্কুলে দেখেছো কম্পিউটারের ব্যবহার করতে। বিনোদনের ক্ষেত্রে বিভিন্ন আমরা কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন গেম খেলতে পারি বা বিভিন্ন জিনিস আমরা দেখতে পারি যেগুলো আমাদের ভালো লাগে, কোনো খেলা দেখতে পারি। যোগাযোগ ব্যবস্থা, এক জায়গা থেকে আরেক জায়গায় যোগাযোগ ব্যবস্থার জন্য কিন্তু কম্পিউটারই ব্যবহার করা হয়। কম্পিউটারের বহুমুখী ক্ষমতা বলতে কি বোঝো? একই সাথে অনেকগুলি কাজ করার ক্ষমতাকে কম্পিউটারের বহুমুখী ক্ষমতা বলা হয়। কম্পিউটার একই সাথে অনেকগুলো কাজ করতে পারে। আমরা যেমন একসাথে একটা কাজই করতে পারি একবারে, কিন্তু কম্পিউটার একই সাথে অনেকগুলো কাজ করতে পারে বলে একে বহুমুখী ক্ষমতা বলে। এই ক্ষমতা মানুষের নেই, কম্পিউটারের আছে। কম্পিউটারের স্বয়ংক্রিয় ক্ষমতা বা স্বয়ংক্রিয়তা বলতে কি বোঝো? নিজে নিজেই যেসব যন্ত্র কাজ করতে পারে তাকে স্বয়ংক্রিয় ক্ষমতা সম্পন্ন যন্ত্র বলে। কম্পিউটারকে যদি তুমি নির্দেশ দিয়ে চলে যাও তাহলে ও নিজে নিজেই কিন্তু কাজগুলো পরপর করতে পারে।
এটাকেই বলা হয় স্বয়ংক্রিয়তা বা স্বয়ংক্রিয় ক্ষমতা সম্পন্ন যন্ত্র। তাহলে কম্পিউটার একটি স্বয়ংক্রিয় ক্ষমতা সম্পন্ন যন্ত্র। ইন্টারনেট বলতে আমরা কি বুঝি? যে পদ্ধতির মাধ্যমে বৈদ্যুতিক যন্ত্র ও বিভিন্ন কম্পিউটারের মধ্যে সারা পৃথিবীব্যাপী তথ্য আদান প্রদান করা হয়, সারা পৃথিবীব্যাপী এই যে তথ্য, ভিডিও, ছবি আদান প্রদান করা হয়, এই ব্যবস্থাটাকে বলা হয় ইন্টারনেট। মাল্টিটাস্কিং বলতে আমরা কি বুঝি? যখন একটি যন্ত্র দ্বারা অনেকগুলি কাজ করা যায়, ওই যন্ত্রকে মাল্টিটাস্কিং ক্ষমতা সম্পন্ন যন্ত্র বলে। মাল্টি কথাটা মানে হচ্ছে মেনি, মানে একসাথে যদি অনেকগুলো কাজ করা যায়, যখন একটি যন্ত্র দ্বারা অনেকগুলি কাজ একই সময়ে করা যায় তখন ওই যন্ত্রটিকে মাল্টিটাস্কিং ক্ষমতা সম্পন্ন যন্ত্র বলা হয়। কম্পিউটার একটি মাল্টিটাস্কিং ক্ষমতা সম্পন্ন যন্ত্র। কম্পিউটারের হার্ডওয়্যার বলতে আমরা কি বুঝি? যে সমস্ত যন্ত্রাংশ দ্বারা একটি কম্পিউটার চালানো হয় তাকে কম্পিউটার হার্ডওয়্যার বলে। হার্ডওয়্যারের অংশগুলিকে আমরা স্পর্শ করতে পারি, যেমন মনিটর, প্রিন্টার, মাইক্রোফোন, হার্ড ডিস্ক, এগুলোকে সব স্পর্শ করে দেখা যায়। সেই জন্য এই হার্ডওয়্যারগুলিকে আমরা স্পর্শ করে দেখতে পারি। যে সমস্ত যন্ত্রাংশ দ্বারা একটি কম্পিউটার চালানো হয় তাকে কম্পিউটারের হার্ডওয়্যার বলে। হার্ডওয়্যারের অংশগুলিকে আমরা স্পর্শ করে দেখতে পারি। উদাহরণ হচ্ছে হার্ডওয়্যারের উদাহরণ কিবোর্ড, মনিটর, হার্ড ডিস্ক। কম্পিউটারের সফটওয়্যার বলতে আমরা কি বুঝি? একটি কম্পিউটার তৈরি হওয়ার পর যে সমস্ত তথ্য বা নির্দেশাবলী দ্বারা ওই কম্পিউটারকে পরিচালনা করা হয় তাকে কম্পিউটারের সফটওয়্যার বলে। মানে সফটওয়্যারকে কিন্তু স্পর্শ করা যায় না, সফটওয়্যার কম্পিউটারের মধ্যে ইনস্টল করা থাকে, ঢোকানো থাকে, একে কিন্তু হাত দিয়ে আমরা ধরতে পারি না। যেমন উদাহরণ হচ্ছে MS DOS, MS উইন্ডোজ, তোমরা করো MS পেইন্ট, এগুলো কম্পিউটারের মধ্যেই এই তথ্যগুলোকে ঢোকানো থাকে, এইগুলোকে বলা হয় সফটওয়্যার। তাহলে সফটওয়্যার কাকে বলে এবং হার্ডওয়্যার কাকে বলে কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং তার উদাহরণ সহ তোমরা এগুলো লিখে নেবে। আর সবাইকেই বলছি যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা পুরনো এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। MS পেইন্টের সাহায্যে কি কাজ করা যায়? MS পেইন্টের সাহায্যে ছবি আঁকা যায় এবং তাতে রং করা যায়। MS পেইন্টের সাহায্যে ছবি আঁকা যায় এবং তাতে রং করা যায়। প্রাচীন গণক যন্ত্রটির নাম কি ছিল? সেটি কোন দেশে ব্যবহার করা হতো? 5000 বছর আগে, প্রায় 5000 বছর আগে প্রাচীন চীনে যে গণক যন্ত্রটি ব্যবহার করা হতো তার নাম হচ্ছে অ্যাবাকাস। সেই যন্ত্রটির নাম হচ্ছে অ্যাবাকাস। সেটা হস্তচালিত যন্ত্র, কোনো মেশিন থাকতো না, হস্তচালিত যন্ত্র। এই দেখো এরকম দেখতে হচ্ছে অ্যাবাকাস। এইটা দিয়ে, এই অ্যাবাকাসের সাহায্যে যোগ বিয়োগ গুণ ভাগ করা যেত। এটাকেই পৃথিবীর অন্যতম প্রাচীন গণকযন্ত্র হিসাবে পরিচিত। প্রথম প্রজন্মের কম্পিউটারকে কোন প্রযুক্তির ব্যবহার করা হয়েছিল? প্রথম প্রজন্মের কম্পিউটারে কোন প্রযুক্তির ব্যবহার করা হয়েছিল? না, ভ্যাকুয়াম টিউবের ব্যবহার করা হয়েছিল। প্রথম প্রযুক্তির কম্পিউটারে ক্লাস 6-এ প্রথম চ্যাপ্টারেই রয়েছে। প্রথম প্রজন্মের কম্পিউটারে ব্যবহার করা হয় ভ্যাকুয়াম টিউব। ভ্যাকুয়াম টিউবগুলি এরকম দেখতে, ট্রানজিস্টর এরকম দেখতে, ভালভ টাইপের ভ্যাকুয়াম টিউব। দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল? দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে ব্যবহার করা হয়েছিল ট্রানজিস্টর। দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে ট্রানজিস্টরের ব্যবহার করা হয়েছিল। ট্রানজিস্টরগুলো দেখতে কিরকম আমরা দেখিনি, দেখো পিনের মতন, উপরের দিকে একটা ক্যাপ মতো রয়েছে আর নিচে পিন, এইগুলো হচ্ছে ট্রানজিস্টর, ব্যবহার করা হয়েছিল দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে। এবার দেখে নেব তৃতীয় প্রজন্মের কম্পিউটারে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল? তৃতীয় প্রজন্মের কম্পিউটারে ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসির ব্যবহার করা হয়েছিল। এই হচ্ছে আইসির ছবি, এই দাঁত থাকে আইসির এইখানে, সেই খাপে এই দাঁতগুলোকে আটকে দিতে হয়। আইসির ছবি হচ্ছে এটা, ইন্টিগ্রেটেড সার্কিটের ছবি। তৃতীয় প্রজন্মের কম্পিউটারে ব্যবহার করা হতো।
চতুর্থ প্রজন্মের কম্পিউটারে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? চতুর্থ প্রজন্মের কম্পিউটারে ব্যবহার করা হয় ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট, VLSIC। এই কথাটা মনে রাখবে, VLSIC সম্পূর্ণ কথাটি কি, এটাও প্রশ্ন আসতে পারে। ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট, VLSI সম্পূর্ণ কথাটি, এটি চতুর্থ প্রজন্মের কম্পিউটারে, মানে আমরা যখন এই কম্পিউটারগুলো ব্যবহার করছি এইগুলো কিন্তু চতুর্থ প্রজন্মের কম্পিউটার, তাহলে এখানে এই টেকনোলজিটা ব্যবহার করা হয়। পঞ্চম প্রজন্মের কম্পিউটারে প্রযুক্তি কি ব্যবহার করা হবে, আগামী দিনে হবে কম্পিউটারে কোন প্রযুক্তি ব্যবহার করা? পঞ্চম প্রজন্মের কম্পিউটারে নলেজ ইনফরমেশন প্রসেস সিস্টেম, KIPS ব্যবহার করা হবে। এর জন্য মানে রোবট অনেকটা বলতে পারো, যে রোবটের টাইপের কম্পিউটার আগামী দিনে আসছে। পঞ্চম প্রজন্মের কম্পিউটারে নলেজ ইনফরমেশন প্রসেস সিস্টেম, KIPS, এই কথাটা সম্পূর্ণ কথাটাও জিজ্ঞেস করা হতে পারে। KIPS এর সম্পূর্ণ কথাটি নলেজ ইনফরমেশন প্রসেস সিস্টেম ব্যবহার করা হবে। এটা হলো পঞ্চম প্রজন্ম, যে প্রজন্ম এখনো আসেনি, আগামী দিনে আসছে। কম্পিউটারের জনক কাকে বলে? খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, তোমরা বারবারই এই প্রশ্নটার সম্মুখীন হবে। কম্পিউটারের প্রথম এই ধারণা দিয়েছিলেন কে? না, কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজকে। চার্লস ব্যাবেজের ছবিটা বাঁদিকে দেখতে পাচ্ছ, কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজকে। আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের কাজে লাগবে এবং তোমরা ভিডিওটা থামিয়ে লিখে নেবে, এগুলো কিন্তু লিখে নেবে পরীক্ষার জন্য। আর অবশ্যই একটা লাইক করবে। আর আগামী দিনে আমি আরো এই ধরনের ভিডিও বা তোমাদেরকে বানিয়ে দেবো, যেগুলো তোমাদের পড়াশোনার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই আশা করে এই ভিডিওটি শেষ করলাম। শেয়ার, সাবস্ক্রাইব প্লিজ।